সময় গড়িয়ে গেল নিজের মতো। টটিনি, রূপান্তর ও মজনু এইচএসসি পাশ করে আলাদা হয়ে গেল। তারপর এলো অ্যাডমিশন। মজনু সিলেটে ওসমানী মেডিকেল কলেজে চান্স পেয়ে গেল। রূপান্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেল। টটিনি পাবলিকে চান্স পেল না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে চান্স হলো তার। কিন্তু তা নিয়ে তার কোনো দুঃখ নেই তার পরিবারেরও। রুদ্র বিদেশে যাওয়ার 1 বছর পেরিয়ে গেছে। ঈদ ঘুরে ঈদ এসেছে বাংলাদেশে। এবার ঈদের ছুটিতে টটিনি ও রূপান্তর মজনুর গ্রামের বাড়ি সিলেটে ঘুরতে যাবে বলে ঠিক করেছে। তাদের সব ব্যবস্থা করা শেষ। এবার রওনা হওয়ার পালা। সিলেটের একটি ছোট্ট গ্রামে মজিদ চৌধুরীর বাড়ি। তার 2 ছেলে মিনহাজ ও মিলাদ। মজনুর ভালো নাম মিনহাজ চৌধুরী। তারা ইতিমধ্যেই খবর পেয়ে গ্রামে পৌঁছে কাউকে যদি চৌধুরী বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করা হয় তো যে কেউ বলে দিতে পারবে। অর্থাৎ গ্রামে অনেক নামডাক চৌধুরী বংশের। মজনু বাবার টাকায় চলাফেরা করতে চায়নি। নিজের যোগ্যতায় চলতে পছন্দ করে বলে কখনো কাউকে নিজের বাবা বাড়ি, গাড়ি, ধন সম্পদের কথা বলেনি। সে যে চৌধুরী বংশের ছেলে সেটাও না। সবসময় সাধারণভাবে চলাফেরা করেছে। কারো দেখে বোঝার উপায় নেই যে সে চৌধুরী বংশের বড় ছেলে। টটিনি ও রূপান্তর বাসে চড়ে বসেছে। বাড়ি থেকে তাদের ছাড়তে রাজি হয়নি প্রথম, কিন্তু তারা অনেক চেষ্টার পর রাজি করাতে পেরেছে। রোবানাহার ও ঐশানীকে রাজি করাতে কম বেগ পেতে হয়নি টটিনিকে। সবচেয়ে কষ্ট হয়েছে রুদ্রের দিক সামলাতে। বেচারা টেনশনে বারবার টটিনির ফোনে মেসেজ দিয়ে যাচ্ছে। এই প্রথম টটিনি অভিভাবক ছাড়া কোথাও ঘুরতে যাচ্ছে। সেজন্য রুদ্রের প্রেশার হাই। টটিনির ফোনে রুদ্রের ফোন এলো। ইয়ারফোন কানে গুজে সে রিসিভ করলো। রুদ্র গম্ভীর স্বরে বলল, ঠিকঠাকভাবে বসেছো? কোনো অসুবিধা হয়নি তো? টটিনি দীর্ঘশ্বাস ছাড়ল। হ্যাঁ বাবা, বসেছি। বাস ইতিমধ্যে ছেড়েও দিয়েছে। তোমাদের কত করে বললাম বাড়ির গাড়ি নিয়ে যাও? আরে বাস ছাড়া জার্নিতে মজা আছে নাকি? আপনি রাখুন তো। এত চিন্তা করে কি হবে? কেউ তো তুলে নিয়ে যাবে না। সারা জীবন তো আর আপনাদের উপর ডিপেন্ড করে চলবো না আমি। প্রয়োজনে একাও তো চলতে হবে আমায়। রুদ্রের কণ্ঠে হতাশা। আমি চিন্তা করা বাদ দিলে থাকতে পারবে তো, নাকি নতুন কেউ জুটিয়ে নিয়েছো? টটিনি রেগে গেল। বিদেশে যাওয়ার পর থেকে সব সময় এমন কথা বলেন আপনি। এসবের মানেটা কি? আমাকে এতই যখন সন্দেহ, তো বিয়ে কেন করেছেন? রুদ্র হাসল। সন্দেহ করলে কি যাওয়ার অনুমতি পেতে? আর বিয়ে তোমাকে করবো না তো কি তোমার বান্ধবীকে করব? রূপান্তর কান পেতে রেখেছিল, চোখ বড় বড় করে বলল, এসব কি জিজু? আপনি আমাকে নিয়ে বললেন? রুদ্র জিহ্বা কাটল। আরে শালিকা, মজা করছিলাম। টটিনি ফোন কেটে দিল। রূপান্তর টটিনিকে শাসালো। বেচারা কত দূর থাকে, তোর জন্য চিন্তা হবে স্বাভাবিক, তাই বলে এমন করে কথা শোনাবি? টটিনি ফুসফুস করে উঠল। সবসময় এক কথা ভালো লাগে? কোনো বাধা ছাড়া সোনা পেয়ে গেছিস, সেজন্য মর্ম বুঝিস না। আমার মতো সংগ্রাম করে যদি পাইতে তো মর্ম বুঝতে। আমাকে দেখ, এখনো কিছু করতে পারিনি, নিজের পরিবারকেও জানাতে পারিনি। টটিনি মাথা চেপে বসে রইল। কিছু মুহূর্ত পর মোবাইল হাতে নিয়ে রুদ্রকে বার্তা পাঠালো, সুইজারল্যান্ডে তুষারপাত হচ্ছে। রুদ্র জানালা দিয়ে তুষারপাত দেখতে ব্যস্ত। তখনই তার ফোনে টুং করে শব্দ হলো। স্ক্রিনে টটিনির নাম। লক খুলে মেসেজ অন করলো। আর ভালো লাগে না। এত দূরত্ব কেন? চলে আসুন না তাড়াতাড়ি। আপনাকে কাছে পেতে ইচ্ছে করে, জড়িয়ে ধরে বসে থাকতে ইচ্ছে করে। আপনাকে জড়িয়ে ধরতে না পারলে আমার মেজাজ ঠান্ডা হয় না, সেজন্যই রেগে যাই। দয়া করে জলদি ফিরুন। এবং গরম মেজাজ ভালো লাগে না আর। রুদ্র পড়ে হাসলো। টটিনিকে ভিডিও কল করলো। তৎক্ষণাৎ সেটা রিসিভ হলো। টটিনি হাতের ফাঁক দিয়ে পিটপিট করে তাকাচ্ছে। রুদ্র ক্যামেরা ঘুরিয়ে জানালার দিকে দিল। স্ক্রিনে টটিনির মুখে হাত। সে চোখ বড় বড় করে তুষারপাত দেখতে ব্যস্ত। বিস্ময় নিয়ে বলল, তো সুন্দর সুন্দর জায়গা ছেড়ে কেই বা আসবে শুনি? আপনি গেছেন, ওখানেই থাকুন, পারলে আমাকেও নিয়ে যান। রুদ্র ক্যামেরা নিজের দিকে ঘোরালো। আসবে? টটিনি মাথা নাড়ালো। পড়াশোনা ওখানে কোথাও ভর্তি করে দিবেন? সত্যিই আসবে? টটিনি এবার ফুসফুস করতে লাগলো। আসবো না তো কি এমনি এমনি বলেছি? রুদ্র শব্দ করে হাসলো। নিয়ে আসবো শীঘ্রই, তাহলে মিস ইউ। টটিনির এবার কান্না পেল। আপনি এমন আবেগী কথা বললে আমার কান্না পায় তো। এসব বলবেন না। রুদ্র সব সময়ের মতো হাসলো। এত ভালোবাসো? টটিনি মুখ বাঁকালো। কোন দুঃখে আপনাকে ভালোবাসতে যাব? হু আর ইউ? রুদ্র আঙুল দেখিয়ে ইশারা করল। আমি তোমার ওইখানে থাকি। টটিনি নিজের বক্ষের বাম পাশে হাত রাখলো। ধুকপুক করছে সেখানে। রুদ্র মুচকি হাসলো। দেখলে তো, সিগন্যাল পেয়ে গেলে। রূপান্তর উকি দিল স্ক্রিনে।
বাসে এত কিসের প্রেম জিজু? বউহীন থাকতে পারছেন না? হায় রে। রুদ্র পুনরায় ক্যামেরা ঘোরালো। রূপান্তর তুষারপাত দেখে মুখে হাত দিল। ওয়াও, সো বিউটিফুল জিজু, এত সুন্দর। রুদ্র ঠোঁট চেপে বলল। এইরকম ওয়েদারে বউকে মিস করবো না তার কোনো মানে হয়? টটিনি জবাব দিল। আপনার পড়াশোনা নেই, যান পড়তে বসুন। রুদ্র শব্দ করে হাসল। একটা তুমির অভাবে পড়াশোনা হচ্ছে না। রূপান্তর বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার ভান করল। হাউ রোমান্টিক। পেছনে বসেছেন এক বৃদ্ধ। তিনি চশমার ফাঁক দিয়ে টটিনিদের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। রুদ্র সেটা দেখে ফোন কেটে দিল, বার্তা পাঠালো। রাতে ফোন দিব। ঢাকা থেকে সিলেটে যেতে 10 থেকে 11 ঘন্টা লাগে। এখন দুপুর। টটিনিরা মধ্যরাতে পৌঁছবে সিলেটে। চিন্তার বিষয় সেটা রুদ্রের জন্য। রুদ্র কফির মগ হাতে নিয়ে জানালার পাশে দাঁড়ালো। পাশে টটিনির থাকলে মন্দ হতো না। কোনোভাবে যদি টটিনিকে এখানে নিয়ে আসা যেত তো মন্দ হতো না। রুদ্র পকেট থেকে মুঠোফোন বের করল, ডায়াল করলো তার বাবার নাম্বারে। দীর্ঘক্ষণ আলাপ সেরে রুদ্রের মুখে হাসি ফুটল। পকেটে ফোন রেখে দিয়ে সে কফির মগ শক্ত করে ধরল, ঠোঁট চেপে বলল। তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তটিনী। সেটার হয়তো খুব বেশি দেরি নেই। ভাবনাটা সত্যি হতে পারে, ভাবিনি কখনো। প্লিজ তাড়াতাড়ি এসো যান। এই ফ্ল্যাট, এই জানালা, এই তুষারপাত, এই দূরে দেখতে পাওয়া চেরি ব্লসম আমার মতো একটা তুমির অভাবে ভুগছে। প্লিজ কাম ফাস্ট। রাতে মা বাবার সাথে কথা বলল রুদ্র। রোবা নাহার রাজি হলেন। টটিনি যদি একবার কয়েকদিনের জন্য যায় তাতে তাদের আপত্তি নেই কোনো। ওইখানে বা তাহির কোনো দ্বিমত করলেন না, বরং তারা খুশি হলেন। নিজের মেয়ের বিষণ্ণ মুখ কোনো মা বাবাই সহ্য করতে পারেন না। এবার যদি মেয়েটা মন খুলে হাসে তো তারা বাধা দেবে কেন? টটিনির পাসপোর্ট আগে থেকেই তৈরি করা, ভিসা পেতে টাইম লাগবে হয়তো। তাহসিন ইরফান নিজের পরিচিত লোকদের বলে রেখেছেন যত তাড়াতাড়ি সম্ভব টটিনির ভিসা রেডি হয়ে যাবে। রাত 12টার দিকে রুদ্র টটিনির ফোনে বার্তা পাঠালো। সারপ্রাইজ আছে সর্বনাশিনী। বন্ধুর বাড়ি ঘুরে ফিরে এসো, দেরি করো না যেন। রাত 1টার পর সিলেটে এসে বাস থামল। ঘুটঘুটে অন্ধকারে টটিনি ও রূপান্তরের গা ছমছম করতে লাগলো। রূপান্তর ঘাবড়ে গিয়ে টটিনির হাত শক্ত করে ধরল। দুজনের মনে স্বস্তি দিতে ভেসে এলো মজনুর গলার স্বর। তোরা এসে গেছিস? টটিনি ও রূপান্তর গলার স্বর অনুসরণ করে তাকালো। অন্ধকারে মুখবয়ব তেমন স্পষ্ট না। মজনুর সাথে কেউ নিয়ে এসেছে। দুজনে এগিয়ে এসে দাঁড়ালো আরও। মজনুর সাথে লোকটি টটিনি ও রূপান্তরের ব্যাগ দুটো নিজের হাতে নিয়ে নিল। মজনু দুজনের দিকে তাকালো। আসতে কোনো সমস্যা হয়নি তো? রূপান্তর ঢুক গিলে বলল। সমস্যা হয়নি, তবে বাস থেকে নেমে গা কেমন ছমছম করছিল। ভাগ্যিস তুই এলি, না হলে তো হার্ট অ্যাটাক করে ফেললাম। মজনু হাসল। বেশি কথা না বলে আয়, গাড়িতে উঠ, বস। টটিনি ও রূপান্তর মজনুদের গাড়িতে চেপে বসলো। মজনু বসলো সাথে আসা ড্রাইভারের পাশে। গাড়ি চলা শুরু করলো গ্রামের উদ্দেশ্যে। ইতিমধ্যেই রুদ্রের কল এসেছে 2বার। 3বারের সময় টটিনি রিসিভ করলো। কানে ধরতেই রুদ্রের গলা ভেসে এলো। সব ঠিকঠাক? হ্যাঁ, আমরা এখন মজনুদের নিজস্ব গাড়িতে করে গ্রামের দিকে যাচ্ছি। রুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক আছে, পৌঁছে একটা মেসেজ করে দিও, খেয়ে ঘুমাবে। দিন সকালে কথা হবে। রাখছি। মোবাইল ব্যাগে রেখে টটিনি গ্লাসের ফাঁক দিয়ে আশপাশ দেখতে লাগলো। গাড়ি গ্রামের ভেতরে প্রবেশ করলো একটু পরই। এসে থামলো বড় বড় অক্ষরে চৌধুরী বাড়ি লেখা গেটের সামনে। টটিনি ও রূপান্তর নেমে দাঁড়ালো। গেট খুলে দিল দারওয়ান। দুজন মজনুর পিছে পিছে ভেতরে প্রবেশ করলো। জমিদার বাড়ির মতো সব কারুকার্য। সদর দরজা অনেক বড়। সেখানে শাড়ি পরিহিতা এক মহিলার দুপাশে আরও 4 জন মেয়ে দাঁড়িয়ে আছে। টটিনির ভাবনা অনুযায়ী সেগুলো কাজের লোক হবে। টটিনিরা সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। শাড়ি পরিহিতা রমণী দুজনকে জড়িয়ে ধরলেন। স্বাগতম জানালেন চৌধুরী বাড়িতে। দুপাশের মেয়েগুলোর হাত থেকে শরবতে এগিয়ে দিলেন। ভারী মিষ্টি কণ্ঠে বললেন। প্রথমবার আমাদের বাড়িতে এসেছো, তোমাদের স্বাগতম এই গরিবের বাড়িতে মা। এসো, ভেতরে এসো। টটিনি ও রূপান্তর এহেন সম্মান পেয়ে মুগ্ধ। মজনু পেছনে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। রূপান্তর আর চোখে তাকাতে ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে হাসলো। দুজন ভেতরে প্রবেশ করলো। তারপরই টটিনি ও রূপান্তরকে একটি রুম দেয়া হলো থাকার জন্য। বাড়িটা সকালে তারা ঘুরে ফিরে দেখবে। দোতলার দক্ষিণ দিকেই তাদের রুম। ফ্রেশ হয়ে দুজন খাবার টেবিলে গেল। সেখানে তেমন কেউই ছিল না। মজনুর মা দুঃখিত হয়ে বললেন।
ক্ষমা করো মা, সবাই ঘুমিয়ে পড়েছে। সকালে তোমাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। মজনু বসেছে রূপান্তরের পাশে, প্লেটে খাবার দিয়ে ভরিয়ে দিয়ে বলছে, খা খা দেখ, এটা আমাদের সিলেটের ঐতিহাসিক সাতকরা। খেয়েছিস কখনো? সাতকরাকে টুটিনি প্রথমে আলু ভেবেছিল, খেয়ে মন্দ লাগলো না তার। রূপান্তর পেট ভরে তৃপ্তি করে খেলো, খেয়ে দিয়ে বলল, আপনার রান্নার হাতের জবাব নেই আন্টি। অনেক দিন পর ভিন্ন স্বাদের খাবার খেলাম তৃপ্তি করে। মজনুর মা হাসলেন, দুজনকে ঘুমিয়ে পড়তে বললেন। টটিনি ও রূপান্তর নিজেদের রুমের দিকে চলে গেল। মজনু চোরের মতো মুখ লুকাতে চেষ্টা করলো। মজনুর মা ছেলের কান টেনে ধরলেন। আমার বৌমাকে কবে ঘরে তুলছিস? মজনু মাথা চুলকালো। ছেলের বউয়ের দায়িত্ব নেওয়া উপযুক্ত হোক, ঘরে এসে যাবে যথাসময়। ছেলের বউকে কেমন দেখলে? রূপান্তরের রূপনামের মতোই মাশাল্লাহ, আমার পছন্দ হয়েছে। গুণগুলো না হয় এই বাড়ির বউ হয়ে আসার পর দেখে নিব। মজনু হাসলো। ঠিক আছে, দেখে নিও। ভোরের দিকে বৃষ্টি নামলো সিলেটে। ঝিরিঝিরি বর্ষণে ঠান্ডা ফিল হলো সবার। গরমের মধ্যে এ যেন সিলেটবাসীর জন্য আল্লাহর রহমত। টটিনি ও রূপান্তর বারান্দায় বৃষ্টিতে ভিজলো অনেকক্ষণ। দুজনে একে অপরের বৃষ্টিতে ভেজার পিক তুলে নিল, সাথে তুললো একত্রে কিছু সেলফি। রূপান্তর বারান্দা দিয়ে বাগানের দিকে তাকালো। বারান্দা থেকে বাগানের গাছ ও সুইমিং পুলটা দেখা যাচ্ছে। টটিনিকে গুঁতো মেরে বলল, কি ভাই, আর কত অবাক হব। দেখ বাগানে কি সুন্দর সুইমিং পুল। গ্রামেও হয় এত সুন্দর রুচি, ভাবা যায়? টটিনি ভালো করে দেখতে চেষ্টা করলো। চল বাগানে যাই। রূপান্তর সায় দিল। দুজন চুপি চুপি বাগানে চলে গেল। সুইমিং পুলে নেমে সাঁতার কাটলো কিছুক্ষণ। গতকালের ড্রাইভার তখন দূর থেকে বললেন, হায় আল্লাহ মাঝি, এ কি করছেন? এবেলা তো বড় সাহেব পুকুর মেয়ে ডুব দিতে হে। টোটেনি মুখ তুলে তাকালো। কে বড় সাহেব? आगे मिनहाज बड़ो साहेब जी। আপনি ইন্ডিয়ান? नहीं जी, हम खाटी बांगाली है, लेकिन हम हिंदी में बात करने पसंद करती है। রূপান্তর কোমরে হাত রেখে বলল, ও আচ্ছা, কোথা থেকে শিখলেন? वो तो अम्मा जी हिंदी सीरियल देखती है, से समय हम थोड़ी थोड़ी देखती है, तो हमारी हिंदी थोड़ा थोड़ा आती है। টোটেনি ও রূপান্তরের মাথা ঘুরতে লাগলো। হিন্দি ভাষা মান ইজ্জত মেরে দিল রে ভাই। তখনই আসতে দেখা গেল মিনহাজকে। হাতে টাওয়াল নিয়ে বেচারা গোসল করতে এসেছে সুইমিং পুলের কাছে। টোটিনি ও রূপান্তরকে ভেজা অবস্থায় দেখে থমকে গেল। তোরা এখন কি করছিস? ড্রাইভার হিন্দিতে বললেন, देखिए ना जी, हम खाबी से उन दोनों को आपकी पुकुर से आगमन का मैसेज भेजता है, लेकिन उन दोनों सुनता ही नहीं। রূপান্তর মিনমিন করে বলল, আমরা সুইমিং পুলে গোসল করতে এসেছি, যাই হোক চলে যাচ্ছি। রূপান্তর টোটিনির হাত ধরে দৌড় দিল। মিনহাজ হেসে সুইমিং পুলে নামলো গোসল করতে। ড্রাইভারের নাম হাসিবুল। তিনি দাঁত বের করে হাসলেন। मैडम, दोनों बहुत दुष्ट है जी, लेकिन दोनों की दिल खूबसूरत है। মিনহাজ হাসল। ম্যাডামরা তোমার হিন্দি শুনেই তো পেঁচাবে যাচ্ছ। হাঁচি দিতে দিতে টোটিনির অবস্থা খারাপ। রুদ্র ফোনের ওপর পাশ থেকে শাসাচ্ছে। বলেছিলাম নিজের খেয়াল রাখতে। কে বলেছে সুইমিং পুলে গোসল করতে? বৃষ্টিতে ভেজার এত শখ? বান্দর কোথাকার! নিজের বাড়িতে অসুস্থ হলে মা বাবা ছিল, চিন্তা থাকতো না। এখানে অসুস্থ হলে কে দেখবে? টোটিনি মিনমিন করে বলল। অসুস্থ হয়নি তো, শুধু হাঁচি দিচ্ছি। রুদ্র হতভম্ব হয়ে বলল, সেটা কি অসুস্থতা না? একদমই না, একটু পর থেমে যাবে এটা। শরীর গরম করলেই। কিভাবে শরীর গরম করবে? এই যে কাঁথার নিচে ঢুকে গেলাম, একটু পর গরম লাগবে। রুদ্র কিছু বলার ভাষা পেল না। টোটিনির নাক টেনে বলল, গতকাল মেসেজে বললেন সারপ্রাইজ আছে, কি সেটা? রুদ্র গম্ভীর স্বরে বলল, বলবো না। সারপ্রাইজ তো সারপ্রাইজই, বাড়িতে ফিরেই জানতে পারবে। কিন্তু দোহাই লাগে ঠান্ডা লাগিও না, না হলে সব ক্যান্সেল হয়ে যাবে। টোটিনি কথা দিল সে ঠান্ডা লাগাবে না। রুদ্র হেসে বলল, তোমার ঠান্ডা কপালে উষ্ণ চুমু, রেস্ট নাও। টোটিনি ফোন রেখে দিল। সর্দি মুছতে মুছতে রূপান্তর চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আজ কেউ নেই বলে ফোনে উষ্ণ চুমু নিতে পারছি না। জীবনে কি করলাম, এত লস নিয়ে বাঁচা যাচ্ছে না রে তটিনি, আমাকে তুই মেরে ফেল। টোটিনি দাঁত বের করে হাসল। বেঁচে আছিস কেন? বারান্দায় গিয়ে লাফ নিচে দে, সোজা তোর শখের জামাইয়ের সুইমিং পুলে।
আদালতে প্রমাণ হবে ফোনের ভেতর থেকে জামাই উষ্ণ চুমু দেয়নি বলে একমাত্র জামাইয়ের শখের সুইমিং পুলে লাফ দিয়ে পড়ে মৃত্যুবরণ করলেন রোকেয়া বিনতে রূপান্তর নামক সুন্দরী যুবতী। টটিনির কটাক্ষে রূপান্তর আফসোস করল। হায় হায়, জামাই না ছাই। জামাইয়ের সুইমিং পুলে গোসল করার শখ হয়, শুধু রুদ্র ভাইয়ের মতো মোবাইলে উষ্ণ চুমু দেওয়ার শখ হয় না। কপাল। টটিনি মুখ বাঁকালো। রুদ্রভাইকে টানবি না, সে বেচারা দূরে। তোর জামাই তো তোর কোলের কাছে বসে ও কিছুই করবে না, ভদ্র সভ্য কি না? রূপান্তর আফসোসে ভেসে গেল। এমন ভদ্র সভ্য জামাই নিয়ে কে কর্ম যে বেডা বউকেই একটা চুমু খেতে পারে না। রূপান্তরের আফসোস ভরা মুখশ্রী দেখে টটিনি মুখ চেপে হাসল। তখনই দ্রুত গতিতে কেউ একজন রূপান্তরের গালে চুমু খেয়ে আবার ঝড়ের গতিতে চলে গেল। টটিনি চোখ বড় বড় করে তাকিয়ে দেখল শুধু রূপান্তরের মাথায় হাত। এমন বর আমি চাই না গো, মিনহাজের বাচ্চা। সর্বনাশিনী, কেমন আছো? সুইজারল্যান্ডের বাঁকা রাস্তায় দাঁড়িয়ে তোমাকে মিস করি। আমার ফ্ল্যাটের জানালা দিয়ে দেখতে পাওয়া তুষারপাত মিস করে একজোড়া কপোত কপোতির। আমি তার মিসটাকে পরিপূর্ণ করতে তোমাকে এখানে নিয়ে আসবো ভেবেছি। তুমি আসবে তো ঐশী? জানালার পাশে দাঁড়িয়ে একসাথে তুষারপাত দেখবে তো? রুদ্র। নাস্তার টেবিলে বসে রুদ্রের মেসেজটি পড়ল টটিনি। রিপ্লাই দিল। আপনার কাছে নিয়ে না গেলে দেখবো কিভাবে? নিয়ে যান না। রুদ্র রিপ্লাই দিল। ঘুরে ফিরে বাড়ি ফিরো, দেন দেখছি। টটিনি খুশি মনে নাস্তা সারল। নাস্তার টেবিলে রূপান্তর বারবার আর চোখে মিনহাসকে দিকে তাকাচ্ছিল। মিনহাস নির্লিপ্ত, যেন তার থেকে ভদ্র বাচ্চা এই চৌধুরী বাড়িতে আর কেউ হতেই পারে না। রূপান্তর খাওয়ার ফাঁকে চোখ মারল। মিনহাজের কাশি উঠে গেল। টটিনি সবকিছু দেখে নিজেও রুদ্রের এক টেবিলে বসে খাওয়ার স্মৃতি মনে করল। কত শত এরকম খুনসুটি রয়েছে তাদের। সে খাওয়া থামিয়ে রুদ্রকে বার্তা পাঠালো। আমার খাওয়ার মুহূর্তে একটা আপনি নামক মানুষ নাই, সব সময়ের মতো আমার সামনাসামনি চেয়ারে বসে থাকবে, আর আমি দুষ্টুমিতে মেতে থাকবো সব সময়ের মতো। রুদ্র সিন করল, তৎক্ষণাৎ রিপ্লাই দিল। তোমার আপনি নামক মানুষটা তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মিস করে ঐশী। খেয়ে নাও প্লিজ। আগামী কয়েকদিন পর আমি তোমার সামনাসামনি চেয়ারে বসবো, প্রমিস। টটিনি দীর্ঘশ্বাস ছাড়ল। খেতে খেতে রূপান্তর ও মিনহাজের খুনসুটি দেখতে লাগলো। খাওয়ার টেবিলে এসে বসেছেন মিনহাজের বাবা। টটিনি ও রূপান্তরের সাথে পরিচিত হয়ে নিলেন। মিনহাজকে আদেশ দিলেন। খেয়ে দে, মাদের গ্রাম ঘুরে দেখিও। মিনহাজ বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়েছে। টটিনির সাথে ভাব হয়ে গেল মিনহাজের বাবার। সরল সহজ একজন মানুষ। টটিনি নানা রকম দুষ্টুমি করতে লাগলো তার সাথে। মিনহাজের বাবা মন খারাপ করে বললেন। এ বাড়িতে একটা তোমার মতো মেয়ের অনেক অভাব মা। আমার একটা মেয়ের অনেক শখ ছিল, কিন্তু আল্লাহ দিলেন না। 2 ছেলেকে বিয়ে করিয়ে 2টো মা নিয়ে আসবো, সেটাই আপাতত পরিকল্পনা। টটিনি পান বানিয়ে দিয়ে বলল। সেটা তো অবশ্যই করবেন, কিন্তু তার আগে আমি আছি। আমি ননদের ভূমিকা পালন করব। আমি আপনার প্রথম মেয়ে হব, বাকি দুজন হবে আমার ভাবি, অর্থাৎ আপনার দ্বিতীয় ও তৃতীয় মেয়ে। ঠিক আছে? মিনহাজের বাবা হাসলেন, চোখের চশমা ঠিক করে বললেন। ঠিক আছে মা, তোমরা গ্রাম ঘুরতে বের হয়ে যাও, আমি ঘরে যাই কেমন? টটিনি মাথা নাড়ালো। মিনহাজকে সাথে নিয়ে রূপান্তর ও সে গ্রাম ঘুরতে বের হলো। গ্রামের মেঠো পথ দিয়ে 3 জন হাঁটতে লাগলো। চারিদিকে সবুজে সবুজে ভরা। ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় টটিনি মুখে হাত দিল। গ্রাম দেখার অনেক ইচ্ছা ছিল আমার। আমার দাদুর বাড়ি ধারায় বাড়ি আছে, কিন্তু আমার দাদুর বাবার গ্রামে বাড়ি ছিল। সেখানে ছোটবেলায় গেলেও মনে নেই। মনে হচ্ছে আজ প্রথম দেখছি গ্রাম। এতদিন টিভিতে দেখে এসেছি শুধু। মিনহাজ হাসল, বলল। ধান খেতে নামবি? রূপান্তর নাকচ করল। যদি যোগ থাকে। টটিনি লাফ দিল। ওরে বাবা, পারবো না। মিনহাজ জোর করল না। দুজনকে নিয়ে আবার গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে লাগলো। গ্রামের মানুষেরা দল বেঁধে তাদের দেখছে, যেন কোনো সেলিব্রিটির তারা। রূপান্তর কাঁধ নাচিয়ে ফিসফিস করে বলল। নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে ইয়ার।
টটিনি চারিদিকে তাকালো, সবাই চোখ বড় বড় করে তাকিয়ে তাদের দেখছে। কেউ কেউ ফিসফিস করছে। টটিনি ও রূপান্তর জিন্স সাথে ফতুয়া পরেছে, গলার স্কার্ফ জড়ানো, রূপান্তরের চুলে কালার করা, সেজন্য একটু বিদেশি বিদেশি লাগছে। টটিনির চুল স্ট্রেট করা, দেখে বোঝা যাবে শহরের ভালো পরিবারের কারো মেয়ে। গ্রামের মানুষ শহরের কেউ দেখলে এভাবেই তাকায়, তারা মূলত সেটা উপভোগ করে। গ্রামের নতুন মানুষ আসলে তাদের দেখতে ভালো লাগে। দল বেঁধে গ্রামের নতুন অতিথি দেখাটাও এক প্রকার আনন্দের তাদের কাছে। কিন্তু কিছু কুৎসিত ছেলেমেয়ে রয়েছে যারা গ্রামে শহরে নতুন কোনো মানুষ এলে বাজে কমেন্টস করে, যেমন ফিসফিস করছে কিছু মেয়ে। টোটালি নিশ্চিত ওরা তাদের ড্রেস আপ নিয়ে কিছু বলছে, না হলে রূপান্তরের চুলের রং নিয়ে কিছু বলছে। টোটিনির কানে এলো। চুলে কিতা গোলাগাইছো নি? দেখ দেখ। টোটিনি রূপান্তরের দিকে তাকালো। বেচারি ভাগ্যিস শুনিনি। দুদিনের জন্য বেড়াতে এসে এসব শুনে মন খারাপ করার কোনো মানে হয় না, কিন্তু মিনাজ শুনে ফেলেছে। সে উত্তর দিল, শহরের মানুষ তারা, আমরা আপনার থেকে উন্নত হব, এটাই স্বাভাবিক। সেটা স্বাভাবিকভাবেই নিতে চেষ্টা করুন। তারা আমাদের গ্রামের অতিথি, সুতরাং এমন কিছু বলবেন না যাতে তাদের মন খারাপ হয়। তাছাড়া তারা আমার বন্ধু, আমি আমার বন্ধুদের অপমান মেনে নেব না নিশ্চয়ই। নেক্সট টাইম কারো এমন কথাবার্তা কানে আসলে ভালো হবে না বলে দিলাম। যে মেয়েটি বলেছে সে মাথা নিচু করে বলল, ভুল হয়ে গেছে ভাইয়া। মিনহাজদের গ্রামে দাপট অনেক। মিনহাজের বাবা এলাকার চেয়ারম্যান, সেটা সকালে জেনেছে তারা। গ্রামের মানুষ তাদের মান্য করে চলে। রূপান্তর কিছু বোঝেনি, সেটাতেই স্বস্তি পেল মিনহাজ। দুই বন্ধুকে নিয়ে আরও হাঁটতে লাগলো। একটি আম গাছের সামনে এসে দাঁড়িয়ে বলল, গাছে উঠে আম পেরেছিস কখন? রূপান্তর হৈ হৈ করে উঠল। পারেনি, তবে এখন পারবো। আমি গাছে উঠতে চাই, প্লিজ প্লিজ। মিনহাজ হাসল। গাছে উঠতে পারবি তুই? গাছ ভেঙে পড়ে যাবে তো। রূপান্তর ফুসফুস করল, তুই কি ইনডিরেক্টলি আমাকে মোটা বলছিস? আমি তো ডাইরেক্টলি তোকে মোটা বলছি দোস্ত। প্লিজ গাছে উঠে বাঁচা গাছকে, মেরে দিস না। রূপান্তর রেগে তাকালো। আমি গাছে উঠবই। রূপান্তর জুতো খুলে রাখলো, পা দুটো গাছে পেঁচিয়ে উপরে উঠতে চেষ্টা করলো। বেচারি ঠাস করে নিচে পড়ল। মিনহাজ ও টটিনি শব্দ করে হেসে ফেলল। রূপান্তর কাঁদো কাঁদো মুখ করে বলল, না হেসে আমাকে উঠা পাপির দল, আমার কোমর ভেঙে গেছে। মিনহাজ টেনে তুললো, বলল, শহরের মেম সাহেব গাছে উঠতে পারবে না, আমি উঠছি, তোরা আম কুড়োতে থাক। মিনহাজ গাছে উঠে আম ফেলতে লাগলো নিচে। রূপান্তর ও টটিনি আম কুড়াতে লাগলো। টটিনি মাঝে মধ্যে খুশিতে চিৎকার করছে। এত আনন্দ তার কখনোই হয়নি। আম কুড়ানোর পর এলো আম ভাগাভাগি করা। তিনজন কাড়াকাড়ি শুরু করলো। টটিনি বেচারি সরে গেল। ঝগড়া লাগলো মিনহাজ ও রূপান্তরের মধ্যে। মিনহাজ হার মেনে সব দিয়ে দিল, বলল, বাসায় গিয়ে সবাই খেয়ে নিস, এভাবে রাক্ষসের মতন খাস না যেন, পেটে ব্যথা করবে তোর। রূপান্তর একটা আমে দাঁত দিয়ে কামড় বসালো। টটিনি বমি করার অভিনয় করে বলল, ছি, না ধুয়ে খেয়ে ফেলছিস, খবিস কোথাকার। রূপান্তর সুযোগ বুঝে বলল, তুই যে কলেজে থাকতে সেন্টার ফুট মাটি থেকে তুলে না ধুয়ে খেয়ে নিছিলি, সেটা কিন্তু আমি কাউকে বলিনি। মিনহাজ শরীর কাঁপিয়ে হাসলো। টটিনি নাক ফুলিয়ে বলল, তুই যে আইসক্রিম ড্রেসের সাথে পরে যাওয়ার পর আবার তুলতে চেষ্টা করেছিলি, সেটাও কিন্তু আমি কাউকে বলিনি। মিনহাজ কটাক্ষ করে বলল, শেষ পর্যন্ত ড্রেসের পাশ থেকে আইসক্রিমটা তোলার চেষ্টা করছিলি, ছি রূপ। রূপান্তর অসহায় চোখে তাকালো। আমটা টুকরো হচ্ছে না কেন? দাঁত ব্যথা হয়ে গেল। মিনহাজ শার্টে আম মুছে দাঁত দিয়ে টুকরো করলো। রূপান্তর খুশি মনে আম খেতে ব্যস্ত। টটিনি আবারও বমি করার অভিনয় করতে লাগলো। রূপান্তর পেছনে লাথি দিয়ে বলল, অভিনয় কম কর। তুই যে পথের ধারে শুয়ে পা ফেলে দিয়ে জুতা পরিষ্কার করছিলি, সেটাও কিন্তু কাউকে বলিনি। চাইলে মাইক হাতে নিয়ে বলে দিব এবার। মিনহাজের হাসতে হাসতে পেট ব্যথা করছে। টটিনি কাঁদো কাঁদো মুখ শুধু তাকিয়ে দেখলো নিজের অপমান। প্রিয় মন খারাপ, অবলায় কেন হানা দাও রুদ্রের একান্ত রমণীর মনে? কেন নাম না জানা মন খারাপে ভাসিয়ে নিয়ে যাও হাসি খুশি আমিকে? এমন মন খারাপের কোনো মানে হয়? তুমি চির বিদায় নাও না কেন? আমি ছাড়া কি জগতে আর কেউ নেই? আমার আমিকে নিঃশেষ করে দিতে এত কেন আয়োজন তোমার? রুদ্রের সর্বনাশের সর্বনাশ করতে চাও, এত দুঃসাহস তোমার? জানো তো,
সে জানলে তোমার এই আয়োজনে ভাটা পড়বে চরম ভাবে। বিষণ্ণ সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে দেখতে নিজ মনে কথা বলতে চলেছে টটিনি। আজ তার মন খারাপ, নাম না জানা মন খারাপে বিষিয়ে যাচ্ছে সে। আজ সকালে বাসায় এসেছে সে, মিনহাসদের বাড়ি ঘুরে ফিরে বাসায় এসে তার এমন অদ্ভুত মন খারাপ জেঁকে ধরেছে। রুদ্রকে মেসেজ করে নিজের আসার খবর জানিয়ে আর কোনো বার্তা বা ফোন কল করা হয়নি। সে মোবাইল হাতে নিল, হোয়াটসঅ্যাপে ফোন করলো রুদ্রকে। রুদ্র রিসিভ করলো তৎক্ষণাৎ। স্ক্রিনে ঠোঁট চেপে তাকিয়ে আছে টটিনি। রুদ্র ভালো করে দেখার ট্রাই করলো। অন্ধকারে কি করছো? লাইট অন করো, তোমায় দেখা যাচ্ছে না ঐশী। টটিনি লাইট অন করলো। রুদ্র টটিনির দিকে চোখ বুলিয়ে নিল। চোখ মুখের এই অবস্থা কেন? টটিনি ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। রুদ্র হতভম্ব হয়ে তাকালো। এই তুমি কাঁদছো কেন? আপনার কাছে যাব। টটিনি বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে আবদার করলো। রুদ্র অনেকদিন পর টটিনির বাচ্চামো দেখলো, হেসে বলল, আসবে তো, শীঘ্রই আসবে। আমি এক্ষুনি যাব, নিয়ে যান। রুদ্র ঠোঁট বাঁকিয়ে হাসলো। কেন থাকতে পারছো না? টটিনি এবার কান্নার শব্দ বাড়ালো। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মন খারাপ কেন? আমি জানি না আমার কেন এমন অদ্ভুত মন খারাপ হয়, কেন আমি গুমড়ে মরি বুকের ভেতর, আমি জানি না। আমি শুধু জানি আমার সবকিছু ছেড়ে চলে যেতে ইচ্ছে করে, পাহাড়ের বুকে শুয়ে থাকতে ইচ্ছে করে। এই পৃথিবী মন খারাপ হয় আমার, এক পৃথিবী সমান মন খারাপ আমার রুদ্র ভাই। রুদ্র মনোযোগ দিয়ে টটিনির কথা শুনল। টটিনিকে বলল ক্যামেরা চাঁদের দিকে ঘোরাতে। টটিনি ঘোরালো। রুদ্র গম্ভীর স্বরে বলল, তোমাকে দায়িত্ব দিয়েছি আমার চাঁদকে দেখে রাখতে, তুমি কি করছো? তুমি চাঁদ, আমার চাঁদের মন খারাপের ম্যাজিকের মতো কাজ করছো না কেন? কেন আমার চাঁদ বুকের ভেতর গুমড়ে মরছে? আমার অনুপস্থিতিতে তুমি তাকে হাসাতে পারছো না কেন? আকাশের চাঁদ মুখ গোমরা করে বলল, তোমার চাঁদ কি আর আমার কথাই বুঝবা নে? সে তো তোমার চাঁদ, তোমার কথাই শুনবে। তার এই নাম না জানা মন খারাপ ভালো করার একমাত্র ঔষধ তুমি। আমি কিভাবে সেই দায়িত্ব পালন করব বলতে পারো? রুদ্র দমে গেল। টটিনি নিজের দিকে ক্যামেরা ঘুরিয়েছে। রুদ্র হেসে বলল, চাঁদকে বকে দিয়েছি, এ এখন থেকে তোমার মন খারাপের সঙ্গী হবে আমার অনুপস্থিতিতে। টটিনি আবদার করল। আপনার কাছে যাব। রুদ্র গভীর চোখে তাকালো। তোমাকে বলতে চাইছিলাম না, ভেবেছিলাম একেবারে সারপ্রাইজ দিব। না, বলে দিচ্ছি, তোমার ভিসা কমপ্লিট। তুমি কয়েকদিনের জন্য সুইজারল্যান্ডে আসছো আমার কাছে। তোমার ফ্লাইটের দিন তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু আজ জানিয়ে দিলাম। হ্যাপি? টটিনির এক উত্তর। আপনার কাছে যাব। আসবে তো আমার কাছে। আরও 2 দিন পর তোমার ফ্লাইট। সব কিছু গুছিয়ে রাখো, যা কিছু সাথে আনতে চাও তা গুছাও। আমার কাছে আসবে, প্রস্তুতি আছে না? টটিনি চোখ ভরা অশ্রু নিয়ে তাকালো। রুদ্র মানা করে বলল, একদম কাঁদবে না। আমি এত দূরে বসে তোমার চোখের পানি মুছিয়ে দিতে পারবো না। যত কাঁদবার ইচ্ছে আমার কাছে এসো, তারপর কাঁদবে। আমি বুক পেতে দেবো, কেমন? টটিনি ফুপিয়ে উঠল। রুদ্র গম্ভীর স্বরে বলল, এবার কিন্তু আমি বকা দিব তোমায়। টটিনি মুখ নিচু করল। রুদ্র গভীর চোখে তাকিয়ে বলল, তোমার মন খারাপে 101টি চুমু ঐশী। 101টি চুমুর পর যতগুলো চুমু পৃথিবীতে রয়েছে সবগুলো তোমার কপালে। ঐশীর মন খারাপ ম্যাজিকের মতো ভ্যানিশ হও। আমার লক্ষ্যের মন কি তোমাকে আমি ভাড়া দিয়েছি? দেইনি তো। আমার অনুপস্থিতিতে একদম আমার লক্ষ্মীকে জেঁকে ধরবে না, আমি তা সহ্য করব না। টটিনি খিলখিল করে হাসলো। রুদ্র হেসে বলল, এবার ঠিক আছে, তোমাকে হাসিতে মানায় ঐশী। আমার ঐশী ভালোবাসাময়ী দুষ্টুমির রানী আমার। তুমি সবসময়ই হাসবে, মনে থাকবে। টটিনি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রুদ্র ফাজলামি করে বলল, এবার স্ক্রিনের দিকে তাকিয়ে আমাকে একটা উড়ন্ত চুমু দাও। কতদিন তোমাকে চুমু টুমু খেতে পারছি না বলো তো? 1 বছর পেরিয়ে গেল। এটা জানো আমার জন্য কত বড় লস? 1 বছর চুমু খাইনি। 1 বছর, মাই গড। টটিনি শরীর তুলিয়ে হাসে। রুদ্র সুইজারল্যান্ডের একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসে সেই দৃশ্য স্ক্রিনে তাকিয়ে দেখে তৃপ্তি পাচ্ছে। টটিনি পেট চেপে ধরে বলল, আর হাসতে পারছি না। তুমি হাসছো কেন? তোমাকে কি আমি হাসতে বলেছি? বলিনি তো। তুমি প্লিজ হাসবে না। আমি তোমায় হাসাতে একদম এসব বলিনি। টটিনি দাঁত বের করে হেসে বলল, আমি জানি আপনি আমাকে হাসাতেই এমন করেছেন, এবং আমি হেসেওছি। রুদ্র হাসল। তোমাকে ভালো রাখতে আমার সব করা ঐশী। তোমাকে সারা জীবন ভালো রাখবো বলেই দূরে আজ। তোমার দায়িত্ব নেওয়ার যোগ্য না হলে যে আমি তোমাকে পুরোপুরি সবার সামনে স্বীকৃতি দিতে পারছি না। পরিবারের বাইরে তোমাকে স্বীকৃতি দিতে হলে রুদ্র ইরফানকে যোগ্য স্বামী হয়ে দেখাতে হবে।
টটিনি নিরীহ চোখে তাকালো। আপনি আমার যোগ্য বলেই আজ আমি আপনার স্ত্রী। রুদ্র চোখের দিকে তাকিয়ে বলল, এটা তুমি আমাদের পরিবার মানবে ঐশী। সমাজ তোমাকে বেকার ছেলের স্ত্রী ভাববে। তোমার স্বামীর যোগ্যতা দেখে তোমাকে ট্রিট করবে। তোমাকে আমি সমাজের সামনে যোগ্য মর্যাদা দেব ঐশী। তুমি হবে যোগ্য স্বামীর যোগ্য বউ। টটিনির বুক ভরে গেল। আপনাকে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। রুদ্র গভীর চোখে তাকালো। চোখ বন্ধ করো, আমাকে কল্পনায় দেখতে চেষ্টা করো, তারপর ছুঁয়ে দাও ইচ্ছা মতো। টটিনির রুদ্রের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলো। কল্পনায় ছুঁয়ে দিতে গিয়ে স্কিনে চুমু দিয়ে ফেলল। রুদ্র হেসে বলল, তুমি রোমান্টিক হয়ে গেছো বউ। এত দূরে বসে তোমার রোমান্টিকতা দেখতে ভালো লাগছে না। আমার কাছে আসার জন্য প্রস্তুত হও। টটিনি লজ্জা পেল। রুদ্র গম্ভীর স্বরে বলল, লজ্জা বাদ দিয়ে পড়তে বসো। অনেক তো ঘোরাঘুরি করেছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো বলে কি পড়তে হবে না? তোমাকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করতে হবে দেখছি। টটিনি চোখ বড় বড় করে তাকালো। একদম না, আমি প্রাইভেটে পড়বো না, অনেক প্যারা দিবে। তো পড়তে হবে না? পড়বো না, আমি আপনার কাছে ঘুরে ফিরে তারপর দেশে এসে পড়তে বসবো, প্রমিস। রুদ্র মেনে নিল। বলেও লাভ হবে না, কাছে থাকলে ধরে বেঁধে পড়ানো যেত। টটিনি ঠোঁট উল্টে বলল, আপনি রোমান্টিকতা বাদ দিয়ে পড়াশোনা নিয়ে পড়েছেন কেন? কেমন স্বামী আপনি? রুদ্র ভ্রু কুঁচকে ফেলল। স্বামীর ভূমিকা যদি এখন পালন করতে চাই, তো তুমি আমাকে আর ফোন করবে না। কেন করবো না? অবশ্যই করব। তুমি চাও আমি করি? অবশ্যই অবশ্যই। রুদ্র ঠোঁট কামড়ে হাসল। ঠিক আছে, যাও, নাইট ড্রেস পরে আসো। দেন আমি স্বামীর ভূমিকা পালন করছি। সঙ্গে সঙ্গে স্কিন অফ। রুদ্র শরীর দুলিয়ে হাসল। আমার অবুঝ ঐশী, পৃথিবীটা তুমি এখনো ভালো করে চিনতে পারোনি। পৃথিবীর মানুষের নোংরামি সম্পর্কে তোমার ধারণা নেই। আমি চাই তুমি যাতে কখনো ধারণা না করো। তুমি এমনই সুন্দর ঐশী। পৃথিবী চিনলে তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, জান। সুইজারল্যান্ডের অত্যন্ত সৌন্দর্যপূর্ণ একটি এয়ারপোর্টে সাদা শার্ট ও কালো প্যান্টে পড়ুয়া একজন রমণী দাঁড়িয়ে আছেন ব্যাগপত্র নিয়ে। হাতের হ্যান্ডব্যাগটি ঝুলিয়ে নিয়ে লাগেজটিকে নিয়ে চলেছে সে। সানগ্লাসের ফাঁক গলিয়ে আশেপাশে তাকিয়ে খুঁজে চলেছে কাউকে। রমণীটি অবশেষে বাহিরের দিকে হাঁটা ধরল। তখনই নিজের দিকে ফুল হাতে নিয়ে এগিয়ে আসতে দেখা গেল একটি শুভ্র মানবকে। শুভ্র মানবটির পরনে সাদা টি শার্ট ও কালো ডেনিম প্যান্ট। শুভ্র মানবটি হাতের ফুল এগিয়ে দিয়ে জড়িয়ে ধরল নিজের সাথে সর্বশক্তি দিয়ে। সাদা শার্ট পরিহিতা রমণীর পা শূন্যে উঠে গেল। শুভ্র মানবটিকে নিজেও শক্ত করে জড়িয়ে ধরল সন্তর্পণে। শুভ্র মানব সুযোগে ফিসফিস করে বলল, ওয়েলকাম টু আওয়ার মধুচন্দ্রিমা ইন সুইজারল্যান্ড, সর্বনাশিনী। টটিনির ঠোঁটে জায়গা করে নিল শুভ্র মানবটির অতীব্র ঠোঁট। বিদেশের এই মাটিতে এসব নর্মাল, সুতরাং টটিনি বাধা দিল না। নিজেও বহুদিনের অতৃপ্ত অনুভূতি থেকে বের হতে ডুব দিল তৃপ্তিময় শুভ্র মানবের ঠোঁটের ভাঁজে। আশেপাশে এমন অহরহ ঘটছে। নিজের কাঙ্ক্ষিত মানুষকে বহুদিন পর কাছে পেয়ে তৃষ্ণার্ত সব মানব মানবীরা ঝাঁপিয়ে পড়ছে একে অপরের প্রিয়জনের উপর। রুদ্র বেসামাল হয়ে গেল। টটিনির গলদেশে মুখ ডুবিয়ে থাকলো অনেকক্ষণ। টটিনি নিজেকে নিয়ন্ত্রণ করলো। যতই হোক তারা বাঙালি, এবার তার একটু আনিজি ফিল হচ্ছে বটে। রুদ্রের হাত ধরে গাড়িতে চেপে বসল টটিনি। সামনের ড্রাইভার নিজ মনে গাড়ি চালাতে ব্যস্ত। রুদ্র ধৈর্যহীন হলো। পুনরায় ডুব দিল টটিনির মধ্যে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল স্পর্শকাতর সব জায়গা। বহুদিন পর সেই একই স্পর্শ পেয়ে টটিনির ঘুমিয়ে পড়া শরীর শিরশির করে উঠল। রুদ্র টেনে নিজের কোলে বসিয়ে দিল। নিজের দিকে ফিরিয়ে নিয়ে ডুব দিল প্রিয়তমার বুকের ভাঁজে। গাড়ি থামল রুদ্রের ফ্ল্যাটের বিলাসবহুল বাড়িটার সামনে। বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে থাকে রুদ্র। ড্রাইভারকে ব্যাগপত্র নিয়ে যেতে বলল। ড্রাইভার ব্যাগপত্র নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে গেল। রুদ্র টটিনিকে কুলে তুলে নিল গভীর অনুভূতির জোয়ারে ভেসে। ড্রাইভার ফ্ল্যাটের সামনে ব্যাগপত্র রেখে চলে গেল। যাওয়ার আগে চাবির সাহায্যে খুলে দিয়ে গেল রুদ্রের ফ্ল্যাটের দরজা। রুদ্রের কোলে করেই টটিনি গৃহপ্রবেশ হলো। রুদ্র টটিনিকে নিয়ে প্রবেশ করলো ফুলে সজ্জিত কামরায়। চারিদিকে ফুলের বাহার দেখে টটিনি অবাক হলো। রুদ্র ঠোঁট কামড়ে হাসল। কতদিন পর তোমাকে কাছে পাচ্ছি, প্রস্তুতি তো করতেই হয় ওয়াইফি। টটিনিকে বিছানায় বসিয়ে রুদ্র বের হয়ে গেল। ব্যাগপত্র সব এনে রেখে দরজা লক করলো। তারপর এগিয়ে আসতে লাগলো টটিনির দিকে। টটিনি শার্টের বোতাম ঠিক করার চেষ্টা করলো। ফ্রেশ হয়ে নিয়ে আগে।
রুদ্র বলার সুযোগ দিল না। দীর্ঘ 1 বছরের দূরত্ব ঘুচিয়ে ফেলল তাদের। এত ভালোবাসার জখমে টটিনির শরীর ব্যথা করতে লাগলো। রুদ্র সেগুলোর ধার ধারল না। একের পর এক ভালোবাসার চাদরে মুড়িয়ে নিল টটিনিকে। টটিনির এত ভালোবাসার চাদরে মুড়িয়ে হাঁসফাঁস করল, কিন্তু তবুও যেন মন ভরল না কারো। রুদ্র চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল সেই আদুরে ভালোবাসার চাদর। এবার যেন তৃষ্ণা মিটল দুটো অতৃপ্ত মনের, দুটি অতৃপ্ত আত্মার। সেভাবেই রুদ্রের উপর নিজের সম্পূর্ণ শরীর ছেড়ে দিয়ে বুকে মুখ লুকিয়ে তৃপ্তির হাসি দিয়ে ঘুমিয়ে পড়ল টটিনি। রুদ্র সেই ঘুমন্ত মুখশ্রীতে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। পেটের কাছে গরম কিছুর অস্তিত্ব অনুভব করে টটিনি রুদ্রকে ঘুমের মধ্যে গভীরভাবে জড়িয়ে নিল। রুদ্র নিজের কাছে লেগে পড়ল। টটিনির ঘুম ছুটে পালালো। রুদ্রের উন্মুক্ত বক্ষে চুমু খেয়ে সায় দিল নিজের মতো। সুইজারল্যান্ডে রাত 12টা। রুদ্র বাংলাদেশে নিজ বাড়িতে ফোন করে টটিনির ঠিকভাবে পৌঁছানোর কথা জানিয়ে দিয়েছে। কিচেনে সে আপাতত গরম গরম খাবার তৈরি করতে ব্যস্ত। টটিনি প্রচণ্ড শীতের মধ্যে হিটার ব্যবহার করে গোসল করেও থরথর করে কাঁপছে। রুদ্র খাবার বানিয়ে নিজ হাতে খাইয়ে দিল। নিজে খেয়ে সব গুছিয়ে রেখে বারান্দায় দোলনাতে টটিনিকে কোলে নিয়ে বসল। বারান্দায় একটি থাই গ্লাস খুলে দিল রুদ্র। লম্বা হুডি গায়ে জড়ানো দুজনের। টটিনির হাত পা গরম কাপড়ে ঢাকা। রুদ্রের বুকে মাথা ঠেকিয়ে সে বহু কাঙ্ক্ষিত তুষারপাত দেখতে লাগলো। রুদ্র বসার আগে বারান্দার এক করে মোবাইল সেট করে এসেছে। একের পর এক ক্যান্ডিড ফটো ক্লিক হচ্ছে তাতে। রুদ্র মোবাইল হাতে নিয়ে টটিনির ও তার ছবি পোস্ট করলো। ক্যাপশন দিল মধুর চন্দ্রিমা ইন সুইজারল্যান্ড। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। বাদ পড়ল না রুদ্র ও টটিনির আত্মীয় স্বজন। সবাই দেখলো। রূপান্তর টটিনির ফোনে বার্তা পাঠালো। জামাই পেয়ে বান্ধবীর কথা ভুলে গেছিস হারামি? টটিনি ও রুদ্রের রিলেটিভদের মধ্যে তুমুল আলোচনা হয়েছে। ইতিমধ্যেই রোবা নাহার ও ঐশানীর মোবাইলে অনেকেই ফোনও করেছে। তারা সেগুলো খুব ধীরে সুস্থে হ্যান্ডেল করেছে। মিনহাজের সাথে মেসেজে কথা বলার এক পর্যায়ে রূপান্তর বলল, আমার বিয়ে করার আগে সুইজারল্যান্ডে হানিমুনে যাব সেই ইচ্ছে জেগেছিল, কিন্তু বিয়ে তো হলো, বাট সুইজারল্যান্ডে হানিমুন যাওয়াটাই হলো না এখনো। মিনহাজ উত্তর পাঠালো। যা হবে কখনো, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে শুধু। রূপান্তর কথা পাল্টালো। তোর পড়াশোনা কেমন যাচ্ছে? মেডিকেলে পড়ছিস, কয়েক বছর ডাক্তার হয়ে তো চিনবিই না। মিনহাজ হেসে রিপ্লাই দিল, আর কাউকে চিনি আর না চিনি, নিজের বউকে তো ভুলতে পারবো না। এবার সে যেরকমই হোক, বই তো হবে। রূপান্তর লিখল, তখন যদি বউকে আর শিকার দিতে ইচ্ছে না হয়? চৌধুরী বাড়ির পুরুষেরা কাপুরুষ নয়, রূপান্তর। রূপান্তর দমে গেল। মিনহাজ শুধালো, আমিও তো অসভ্য নই রূপ। পুরো পৃথিবীর সামনে সভ্য ভদ্র হলেও তোমার সামনে আমায় অভদ্র হতে ইচ্ছে করে, কিন্তু আমি আটকে যাই। তুমি ফ্যান্টাসিতে ভুগছো রূপ। তুমি কি চাও তা তুমি কখনো নিজের মন থেকে ভাবোনি, সবই উপরে উপরে ভেবেছো। আমি চাই তুমি ফ্যান্টাসি ছেড়ে মনে ভাবো আমি তোমার জন্য সঠিক কিনা, তুমি আমাকে নিয়ে পুরো এক জনম কাটাতে পারবে কিনা, তোমার পরিবারের সমাজ আমায় মানবে কিনা, সবই ভাবো রূপ। আমরা কোনো মানুষই ভুলের উদ্বেগ নই। খারাপ দিক আমারও আছে, সেগুলো নিয়ে ভাবো। তুমি আমার খারাপ দিকগুলো মেনে আমার সাথে থাকতে পারবে কিনা সেটাও ভাবো। তারপর নিজের সিদ্ধান্ত জানিও। তিনটির জন্য তার রুদ্র ইরফান আছে, তোমার জন্য সবসময় মিহিনাত চৌধুরী থেকে যাবে, কথা দিচ্ছি। গরম শীত বস্ত্র নিচে ভালোবাসাবাসি করে দুজনকে আরাম দিতে ব্যস্ত তারা। রুদ্র ফিসফিস করল, তোমাকে পুরো জনম কাছে ফেলেও তৃষ্ণা মিটবে না সর্বনাশিনী। তোমাকে শুধুই পেতে ইচ্ছে করে। আমাদের ইসলামে একটাই জন্ম আছে, তারপর আছে মৃত্যুর পরের জন্ম। সে জন্মেও তুমি আমাকেই বেছে নিও। কেমন? আমি তুমি নামক হুরকে মৃত্যুর পরের জন্মেও নিজের করে পেতে চাই প্রিয় ভালোবাসা।
রুদ্রের প্রিয় ভালোবাসা, ভালোবাসায় তলিয়ে গেল এই ঘনমাত্রার হাওয়া, ঠান্ডা আবহাওয়া, ঝিরিঝিরি মেঘের মতো উড়ে বেড়ানো তুষারপাত যেন ভালোবাসা বাড়িয়ে দিতে বেড়ে গেল হঠাৎ করেই। টটিনি কেঁপে উঠে রুদ্রের ভেতরে ঢুকে যেতে চাইল। রুদ্র আষ্টেপৃষ্টে নিজের সাথে জড়িয়ে নিয়ে ভালোবাসাবাসিতে ডুব দিল। সাদা সফেদ তুষারপাত বসে আকাশ হতে, তুষারপাতে ঢেকে যাচ্ছে চারিপাশ, ঢেকে যাচ্ছে বাড়িঘরের থাই গ্লাস। রুদ্রের ঘরের থাই গ্লাসের সামনে উকি দিচ্ছিল একটি মিটিমিটি তারা, নাম তার ধ্রুব তারা। তুষারপাত থাই গ্লাসে পড়ে টটিনের লজ্জা বাছাতে ঢেকে দিল সেই তারাকে। রুদ্র সেই দৃশ্য দেখে চোখ বন্ধ করে মুচকি হাসল। ভালোবাসার চাদরে মুড়িয়ে যাওয়া টটিনির কানে কানে শুধালো, আমার লজ্জাবতীর লজ্জায় লজ্জিত হয়ে ধ্রুব তারা উধাও হয়ে গেল, উধাও করে দিল শুভ্র তুষারপাত। আমি তোমার লজ্জা উধাও করে দেবো লজ্জাবতী। সারা জনমে ভালোবাসাটা কম হয়ে গেল না? আর একটু বেশি ভালোবাসার সময় বেড়ে গেলে কি খুব ক্ষতি হতো? সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে সুইস কনফেডারেশন, পশ্চিম মধ্য ইউরোপ একটি স্থল বিশিষ্ট রাষ্ট্র, তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। এর মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক এবং বাৎসরিক স্থূল দেশজ উপাদানের পরিমাণ 512.1 বিলিয়ন সুইস ফ্রাঙ্ক। 2007 খ্রিস্টাব্দ। টটিনি ও রুদ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে। রুদ্র আজ থেকে টটিনিকে পুরো সুইজারল্যান্ড যতটুকু পারে ঘুরে দেখাবে, সেই রকমই প্রস্তুতি নিচ্ছে তারা। স্নিগ্ধ সুইজারল্যান্ডের প্রতিটি বাড়ির সাধারণ বৈশিষ্ট্য হল কাঠের দোতলা আর চারপাশে নাম না জানা অসংখ্য ফুলে ভরা বাগানে ঘেরা, মনে হবে শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি। সৃষ্টিকর্তা যেন ঢেলে সাজিয়ে রেখেছেন। টটিনি মুগ্ধ হয়ে মুখে হাত রেখে অবাক হয়ে তাকিয়ে দেখছে সব। সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি! ট্রেন ভ্রমণ সুইজারল্যান্ডের সবচেয়ে ব্যয়বহুল, তবে আরামদায়ক আর নিরাপদ। দুচোখ ভরে দেখার জন্য ও ট্রেন জার্নি অতুলনীয়। পাহাড়, লেক, প্রাকৃতিক শোভা পরিবেষ্টিত সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে হলে ট্রেনের বিকল্প নেই, কারণ পাহাড়ের খাঁজে খাঁজে ট্রেন এবং কেবল কারে করে চড়ে বেড়ালেই মনোমুগ্ধকর দৃশ্য বলে উপভোগ করা যায়। সে শিহরিত হওয়া মতো ব্যাপার। আপনার কাছে তখন মনে হবে এ কোনো বিস্ময়কর দুনিয়ায় এসে পড়লাম। রুদ্ররা লুজার্ন থেকে বিশাল প্রমোদ তরিতে লেকের এক মাথা থেকে অন্য মাথায় চক্কর দিয়ে দ্রুতগামী প্যানারমিক ট্রেন চেপে লারগান শহরে এসে নামল। লাঙ্গার্ন থেকে ইন্টারলেকেন এই পথটুকু হচ্ছে সুইজারল্যান্ডের প্রধান কয়েকটি পর্যটক স্থানের মধ্যে অন্যতম। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সহ অসংখ্য হিন্দি সিনেমার শুটিং এই ক্যান্টিনে হয়েছিল। বলিউড এরিয়া নামেই এই ক্যান্টিন সুপরিচিত। টটিনি মুখে হাত দিয়ে সব দেখছে, তার চোখে মুখে খুশি উপচে পড়ছে, সাথে ঠিকরে পড়ছে বিস্ময়কর সব ভাবনারা। রুদ্রের হাত ধরে সে সব ঘুরে দেখতে লাগলো, সাথে নিজের সাথে ক্যামেরা বন্দি করতে লাগলো বিস্ময়কর এই জায়গাগুলো। তারা একটি পাহাড়ে উঠল। টটিনি পাহাড়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। রুদ্র পাশে শুয়ে নিজের সাথে জড়িয়ে নিল। প্রকৃতির এই বিস্ময়কর রূপে মুগ্ধ হয়ে দুজন তাকিয়ে রইল দুজনের দিকে। রুদ্র কপালে গভীর চুম্বন করল। প্রকৃতির কাছে এসে তোমাকে আরো সুন্দর লাগছে ঐশী। চেহারায় ন্যাচারাল গ্লো করছে। তোমাকে আমার কাছে প্রকৃতি কন্যা মনে হচ্ছে। টটিনি সবুজ রঙের পোশাকে নিজেকে আবৃত করেছে। হাত কাটা সবুজ গাউন, সাথে পাথরের অসম্ভব সুন্দর কাজ করা অর্নামেন্টস। টটিনির মাথায় রুদ্রের পরিয়ে দেয়া সবুজ পাথরের মুকুট, এ যেন সত্যি এক প্রকৃতি কন্যার রূপ। রুদ্র মুগ্ধ চোখে তাকিয়ে নিজের নিজস্ব প্রকৃতি কন্যাকে দেখতে লাগলো। চোখে আলো পড়ার কারণে চ্যুত হলো। রুদ্র উকি দিয়ে দেখলো একজন ক্যামেরা হাতে বিদেশিয়ান তাদের ফটো তুলছে। লোকটি এগিয়ে এলো, হাত বাড়িয়ে দিল। হাই, আই অ্যাম লুচা। রুদ্র নিজেদের পরিচয় দিল। লুসা অবাক হয়ে বলল, ও মাই গড, বাংলাদেশি। লুসা রুদ্র ও টটিনির পাহাড়ে শুয়ে থাকার ছবি দেখালো। রুদ্র নিজের ফোনে সেগুলো নিয়ে নিল। লুসা বলল সে তার পেজে এগুলো পোস্ট করবে। রুদ্র অনুমতি দিল। রুদ্রের হাত ধরে টটিনি প্রকৃতির আরও গভীরে যেতে লাগলো, যেখানে শুধু রয়েছে বিস্ময়কর মুগ্ধতা। খস মন্তানা শহরের প্রায় 1500 ফিট উপরে উঠে তারা দেখল বাঁকা বাঁকা কাঠের দোতলা বাড়ি। ভয়ঙ্কর লাগছে তাদের কাছে।
ওরা পাহাড় কেটে ঘরগুলো সোজা করতে পারত, কিন্তু প্রকৃতি নষ্ট করেনি, বরং পাহাড়ের আদল অনুযায়ী নিজেদের পছন্দের কাজগুলো করে থাকে। চারপাশে গরু ভেড়ার ফার্ম হাউস, চিজ, গরুর দুধের ফ্যাক্টরি, অবাধে মোরগ, গরু ভেড়া ঘুরে বেড়াচ্ছে, যেন একেবারেই গ্রামীণ দৃশ্যপট, একদম সাদামাটা যেমন। অথচ এসব বাড়ির মালিকেরা সুইজারল্যান্ডের এক একজন ধনকুবের। শহরের বাড়ি, ফ্ল্যাট ভাড়া দিয়ে দূর দূরান্তের বন জঙ্গলে চলে যান, কৃষি কাজ করেন, বাগান করেন। এমনও বাড়ি আছে যেগুলোতে ইলেকট্রিসিটি আছে, কিন্তু ওরা ব্যবহার করে না। সন্ধ্যায় রাতের খাবার খেয়ে পুরো বাড়ি মোমের আলোয় আলোকিত করে রাখে, মাটির চুলায় রান্না করে, আর অবশ্যই তা উন্নত পর্যায়ের, অনেক পুরনো গাছে ঘেরা, সবুজ আর সবুজ। আমাদের দেশে হলে কেটে কুটিয়ে লাকড়ি বানিয়ে ব্যবহৃত হতো। নিরাভরণ, নিস্তব্ধ, শান্ত প্রকৃতিকে প্রকৃতির মতোই ব্যবহার করে সুইসরা। সামারে বাগান থেকেই জিকুনি, সালাদ পাতা, টমেটো, শালগম, গাজর উঠিয়ে বাগানেই রান্না করে খেয়ে থাকে। আমরা পাহাড় কেটে নদী ভরাট করে প্রকৃতি নষ্ট করে নিজেদের আবাসস্থল তৈরি করি, অথচ সুইজারল্যান্ডে ঠিক তার উল্টো। সুইজারল্যান্ডের আদিবাসীরা কতটা নৈসর্গিক আর নিরিবিলি জীবনযাপন করে, নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। গভীর অরণ্যের ভেতর ডুপ্লেক্স বাড়ি, তার চারিপাশে আঙ্গুর, আপেল, কিউট সহ বিভিন্ন পাম ফলের বাগান। পাহাড়ের ঢাল বা আদল অনুযায়ী নিজেদের আবাসস্থল ও জমি চাষ করেন, কিন্তু প্রকৃতির বিন্দুমাত্র ক্ষতি সাধন এরা করে না। টুটিনি ঠোঁট চেপে মুখে হাত দিচ্ছে শুধু। এত এত সৌন্দর্য সুইজারল্যান্ডে পা না রাখলে বুঝি অদেখা থেকে যেত। সে রুদ্রের হাত চেপে ধরল। রুদ্র হেসে আলতো করে ধরে বলল, আরও অনেক কিছু দেখবে। তোমাকে দেশ বিদেশ ঘোরানোর দায়িত্বটা না হয় আমিই নিলাম। টুটিনি মুগ্ধ কণ্ঠে বলল, আমি বারবার প্রকৃতির প্রেমে পড়ি, কিন্তু যে আমাকে এসব দেখার সুযোগ করে দিচ্ছে তার প্রেমে আরো গভীরভাবে পড়েছি। আপনি এত প্রেমময় কেন, রুদ্র? রুদ্র চমৎকার করে হাসল, চুলের ভাঁজে ঠোঁট বুলিয়ে নিল। টটিনির চোখে সুখের অশ্রু টলমল করছে। রুদ্র চোখের ইশারায় বুক পেতে দিল। তোমাকে এক সাগর কাঁদাবো, তুমি সুখে ডুবে কান্না করবে। তোমাকে এক পাহাড় সমান অপেক্ষা করাবো, কিন্তু অপেক্ষার শেষটা অবশ্যই সুখকর হবে। সুইজারল্যান্ডের পাহাড়, কাঠের বাড়ি, স্নোবল, লতাপাতা, চেরি ব্লসম শহর জানুক আমি তোমাকে আকাশের মতো ভালোবাসি আমার ঐশী। সুইজারল্যান্ডের তাপমাত্রা জানান দিল তুষারপাতের। রুদ্র ও টটিনি ট্রেনে চেপে নিজেদের ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন ছেড়ে গাড়িতে করে ফ্লাইটে পৌঁছানোর আগে ছোট ছোট স্নোবল গড়িয়ে পড়তে লাগলো পাহাড়ের বুক ঘেঁষে। টটিনি সেগুলো কুড়িয়ে নিয়ে দেখলো। রুদ্র পেছন থেকে ধরে টটিনির দিকে মুগ্ধ চোখে তাকালো। তখনই ক্লিক করলো লুসা। সে রুদ্র ও টটিনির পিছু ছাড়েনি, কারণ তার মন বলছিল আরও সুন্দর সুন্দর পিক ক্লিক করতে পারবে সে। রুদ্রকে পিক দিয়ে সে চলে গেল। রুদ্র টটিনিকে টেনে গাড়িতে উঠল। স্নো বৃষ্টি মুগ্ধ চোখে দেখছে টটিনি। রুদ্র নিজের জ্যাকেট খুলে পরিয়ে দিয়েছে তাকে, ফলে রুদ্রের জমে যাওয়ার মতো অবস্থা। মাঝে মধ্যে সে টটিনির দিকে চোখ গরম করে তাকাচ্ছে, বিনিময়ে টটিনি হাসি ফিরিয়ে দিচ্ছে। রুদ্র সেই সুন্দর হাসি দেখে রাগ দেখাতে পারে না, শুধু নিজের সাথে জড়িয়ে উষ্ণতা নিয়ে বলল, আমি যদি জ্যাকেট না আনতাম তো তুমি তো জমে যেতে এতক্ষণে। গাড়ির স্পিড তুলে ছুটছে। ফ্লাইটের সামনে থামতে রুদ্র ও টটিনি দৌড়ে বাড়ির গেটের দিকে দৌড় দিল। তারপর লিফটে করে তাদের ফ্লাইটে উষ্ণতা নিতে রুদ্র যখন কাছে এলো টটিনি তখন আবেশে নিজের সাথে জড়ালো। বাংলাদেশ থেকে একের পর এক কল দিচ্ছে রূপান্তর। ইতিমধ্যেই লুসা পোস্ট করেছে তার পেজে, সাথে ট্যাগ করেছে রুদ্র ও টটিনিকে। রূপান্তরের রীতিমতো হা হুতাশ হচ্ছে। তার বান্ধবী এত স্বার্থপর, শেষ পর্যন্ত তাকে রেখে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা সেরে নিল। নিজের সাথে এমন অন্যায়ের জন্য সে গুরুত্বপূর্ণ মিটিং বসাবে। টটিনি একবার শুধু বাংলাদেশে ফিরুক, সে ছাড়বে না একদম। তাকে রেখে ঘোরাঘুরি। পরক্ষণে রূপান্তরের মনে হলো টটিনি বিবাহিত, হাজব্যান্ডের সাথে ঘুরতে পারে। সবখানে তো আর বন্ধুবান্ধব নিয়ে ঘোরা সম্ভব না, কিন্তু হাজব্যান্ড নিয়ে ঘোরা সম্ভব। মনে মনে সে ভেবে নিল অনেক কিছু। চেরি ফুল দেখতে ভীষণ সুন্দর। জাপানি মেয়েদের সৌন্দর্যের রহস্য লুকিয়ে এই বিশেষ ফুলেই। বহু প্রাচীন কাল থেকে রূপচর্চায় জাপানে ব্যবহার করা হয় চেরি ফুল। জাপানিদের কাছে চেরি ব্লসম একটি ক্ষণস্থায়ী এবং আভিজাত্যের প্রতীক। জাপানিরা সীমিত ফুলের সময়কালে চেরি ব্লসম গাছকে উদযাপন করতে এবং লালন করতে ভালোবাসে, এবং অনেক লোক হানামি নামে পরিচিত ফুল দেখার পার্টি আয়োজন করে।
সে দেশে চেরি ফুল সাকুরা নামে পরিচিত। জানুয়ারি থেকে মে পর্যন্ত জাপানে ফোটে এই চেরি ফুল। সবচেয়ে বেশি ফোটে মার্চ এপ্রিলে, যে কারণে সেখানে বসন্তের দূত বলা হয় চেরি ফুলকে। জাপানে শব্দ হানামির অর্থ সবাই মিলে চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করা। প্রতি বসন্তে স্থানীয় ও বিদেশি দর্শনার্থীরা জাপান জুড়ে উদ্যানগুলোতে চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করেন। জাপানিরা অধীর আগ্রহে অপেক্ষা করেন চেরি ব্লসম মৌসুমের আগমনের জন্য। লাখ লাখ পর্যটক এই সময়ে জাপান ভ্রমণে বের হন। আবহাওয়ার কারণে সব শহরেই একই সময়ে ফুল ফোটে না। হরেক কিসিমের রঙের হলেও হালকা গোলাপি প্রায় সাদা চেরি ফুলটি সবচেয়ে বেশি জনপ্রিয়। জাপানি সাহিত্য ও শিল্পে বসন্তের দূত হিসেবে বিখ্যাত এই ফুল। সুইজারল্যান্ডে এপ্রিল মাস চেরি ফুল ফুটে গেছে ইতিমধ্যেই। সুইজারল্যান্ডে খুব কম সংখ্যক চেরি ব্লসম রয়েছে। চেরি ফুল বা চেরি ব্লসমের সাথে আমরা প্রায় সবাই কম বেশি পরিচিত। গোলাপি বা সাদা রঙের অপূর্ব সৌন্দর্য এই ফুল পছন্দ করে না এরকম মানুষ বিরল। চেরি ব্লসমকে জাপানের জাতীয় ফুল হিসেবে বিবেচনা করা হয়। ইউরোপে 19 শতকের শেষ থেকে 20 শতকের গোড়ার দিকে কলিংউড ইনগ্রাম একজন ইংরেজ জাপানি চেরি ফুল সংগ্রহ ও অধ্যয়ন করেছিলেন এবং বিভিন্ন শোভাময় জাত তৈরি করেছিলেন এবং চেরি ব্লসম দেখার সংস্কৃতি ছড়িয়ে পড়তে শুরু করেছিল। এখন চেরি ব্লসম এর সময়। রুদ্র যে বিল্ডিংয়ে থাকে সেই বাড়ির চারিদিকে চেরি গাছে পরিপূর্ণ। পুরো রাস্তা জুড়ে রয়েছে পাতাবিহীন চেরি গাছ। টটিনির এই জিনিসটা খুব অবাক লাগে, আবার ভালোও লাগে। পুরো গাছে একটা পাতাও নেই, শুধু ফুল আর ফুল। গোলাপি সাদা ফুলে ফুলে প্রকৃতি যেন নিজের রূপ লাবণ্যের ঝলসা সাজিয়েছে। টটিনি মুগ্ধ চোখে চেরি ফুল দেখছে। হাত দিয়ে ছুঁয়ে দিলেই যেন মূর্ছা যাবে এই ফুল। তার ফুল কুড়োতে ইচ্ছে করছে। রুদ্র টটিনির কিছু ছবি তুলে নিল। টটিনি ছবি পেয়ে মহা খুশি। রূপান্তরকে এবার জ্বালিয়ে শেষ করা যাবে এটা দেখিয়ে। তারপর দুজন লেক দেখতে গেল। খুব আশ্চর্যজনক সুন্দর একটি লেক। টটিনি ও রুদ্র নৌকাতে চড়ে লেকে চারিদিকে ঘুরতে লাগলো। হঠাৎ নৌকা দুলে শব্দে উঠল। নৌকায় বৃদ্ধ দম্পতি একজন আরেকজনের হাত ধরে আছে শক্ত করে। দুজনেই লাইফ জ্যাকেট পরা। তারা বোটে উঠতে ভয় পাচ্ছে সম্ভবত। নৌকার চালক খুব যত্ন করে তাদের নিয়ে বসালেন। বৃদ্ধ দম্পতির চোখে অপার আনন্দের ছোঁয়া। মনে হচ্ছিল কোনোরকম ঝড়ঝাপটা ছাড়া খুব আনন্দে কেটেছে তাদের পুরোটা জীবন। এই বৃদ্ধ বয়সেও দুজনের মধ্যে কি মিল, কি প্রেমময় সম্পর্ক। একজন আরেকজনের হাতও ছাড়ছে না। শীতকালের ঝিরঝিরে বাতাস গায়ে লাগছে। লেকের চারিদিকেও রয়েছে চেরি ফুল। চেরি ফুলের সৌন্দর্য পানিতে আরও সুন্দর করে ফুটে উঠেছে। টটিনির চোখে এক অন্যরকম আনন্দ ঝিলিমিলি করছে। রুদ্র মৃদু হেসে তার দিকে তাকালো। টটিনি নিজের অজান্তেই কেমন শান্তি বোধ করছে। পানিতে নিজের হাত ডুবিয়ে দিল সে। ঠান্ডায় যেন হাত জমে যাচ্ছে, তারপরেও বের করতে ইচ্ছে করছে না। রুদ্র পানিতে নিজের হাত ডুবিয়ে টটিনির হাত মুঠো করে ধরল। এ এক অন্যরকম অনুভূতি। টটিনি খেয়াল করে দেখল সেই বৃদ্ধ দম্পতিও সেম কাজটাই করছেন। জীবনে আসলে সুখী হতে বেশি কিছু লাগে না। একটা ভালোবাসার মানুষই পারে জীবনের সব দুঃখ এক নিমেষেই উধাও করে দিতে। পৃথিবীতে এমন অহরহ মানুষ রয়েছে যাদের ছোটবেলা থেকে বড়বেলা কাটে কষ্টে, কিন্তু একটা সময় পর যখন তাদের প্রিয় মানুষ হয় তখন তারা সব দুঃখ ভুলে যায়। প্রিয় মানুষ পেয়ে তারা এত খুশি হয় যে আগের পাওয়া সব দুঃখ সেই সুখের কাছে খুব কম মনে হয়। হাজার হাজার দুঃখ যন্ত্রণা নিরাময়ের খুবই সহজ একটি মাধ্যম হলো প্রিয় মানুষ। লক্ষ কোটি কারণের একটাই সমাধান, সুন্দর না? রুদ্র ও টটিনির লেক ঘোরাঘুরি শেষ হলো। তারা বৃদ্ধ দম্পতির সাথে কিছুক্ষণ কথা বলল। বৃদ্ধ দম্পতি তাদের মাথায় হাত বুলিয়ে তাদের প্রভুর নাম নিয়ে দোয়া করে দিলেন। রুদ্র ও টটিনি বিনা দ্বিধায় তা গ্রহণ করল। বৃদ্ধ নিজের বাড়ির ঠিকানা দিলেন। রুদ্র ও টটিনি তার বাড়িতে গেলে তিনি অত্যন্ত খুশি হবেন। রুদ্র কথা দিল না, তবে কখনো সেদিকে যাওয়া হলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারা বিদায় নিল। রুদ্র ও টটিনি হাতে হাত রেখে ঘুরল শহরের প্রতিটি কোণা। সুইজারল্যান্ডের মধু চন্দ্রিমাটার স্থায়ীও ছিল 7 দিন। টটিনি 7 দিন পর যখন এয়ারপোর্টে পৌঁছলো, রুদ্রের সে কি পাগলামি। টটিনি তো এক পায়ে থেকে যেতে রাজি, কিন্তু রুদ্র নিজেকে সামলে নিল। টটিনির পড়াশোনা রয়েছে, বেঁচে থাকলে আবারও মধু চন্দ্রিমা হবে না হয়। বুকে পাথর বেঁধে টটিনিকে বিদায় দিল সে। টটিনি চোখের জল মুছতে মুছতে বিমানে চেপে বসল। আর কবে দেখা হবে, আর কবে একসাথে তুষারপাত দেখবে তারা, আর কবে চেরি ব্লসমের সুবাসে মাতোয়ারা হতে পারবে সে।
আর ওই বৃদ্ধ দম্পতি, তাদের বাড়িতে কি যাওয়া হবে তার কখনো উত্তর মেলে না। তবে ভেতর থেকে কেউ বলে, রুদ্র যতদিন আছে ততদিন তোমার কোনো চিন্তা নেই টটিনি, চাপ নিও না, রুদ্র সব পারে, রুদ্র তার টটিনির জন্য সব করবে। টটিনি চোখের জল মুছে হাসল। ঠিকই তো, রুদ্র যখন বলেছে আবারও হবে, তার মানে তাদের আবারও এই সুইজারল্যান্ডের মাটিতে পা রাখা হতে পারে। রুদ্র নিশ্চয়ই এমনি এমনি আশ্বাস দেয়নি। বিমান ত্যাগ করে আকাশে উড়ে গেল। এয়ারপোর্টের বাহিরে দাঁড়ানো টটিনির শুভ্র মানবটি চোখের কোণের জল মুছে নিল খুব গোপনে। সে ক্লান্ত পথিকের মতো সুইজারল্যান্ডের সন্ধ্যায় ঘেরা পথে হাঁটতে শুরু করলো। সে জানে না আজ তার গন্তব্য কি, শুধু জানে তাকে হাঁটতে হবে, একা হেঁটে আবারও অভ্যস্ত হতে হবে, সাথে দিতে হবে মনের বাড়াবাড়ি রকমের ইচ্ছেদের জলাঞ্জলি। এই যে তার মন বাড়াবাড়ি রকম ইচ্ছে পোষণ করছে, তার মন বলছে টটিনি বিমানে ওঠেনি, কিন্তু সে জানে টটিনি বিমানে উঠেছে। মন বলছে টটিনি এখনই হয়তো দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরবে, বলবে, আপনাকে ছাড়া থাকতে পারি না, যাব না কোথাও, যদি যেতে হয় আপনার সাথেই যাব। হ্যাঁ, টটিনি এটা বলেছে রুদ্রকে, কিন্তু বিমানে ওঠার আগে। কিন্তু রুদ্র মনের বিরুদ্ধে গিয়ে টটিনিকে থামিয়ে দিয়েছে। মাঝে মধ্যে আমাদের মনের বিরুদ্ধে গিয়ে নিজেদের ভালোর জন্য অনেক কিছু করতে হয়, এটাতেই তাদের ভালো হবে। সেজন্য সে মনের বিরুদ্ধে গিয়ে টটিনিকে পাঠিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সে পথিক নিজ মনে শুধালো, তুমি আজ চলে গেছো বলে মধুর চন্দ্রিমার চন্দ্র থমকে গেছে। তুমি চলে গেছো বলে নিস্তব্ধ ফ্ল্যাটটি আজ একা পড়ে আছে। তুমি চলে গেছো বলে আমার বেডরুমটি আজ দুটি মানুষের আলিঙ্গনের অভাবে ভুগছে। অবশেষে তুমি চলে গেছো বলে চেরি ব্লসমের গাছ থেকে কমেনি আর একটিও ফুল। কেউ তাকে আবদার করে বলেনি তোমার গাছ থেকে একটি ফুল নেই। এক ক্লান্ত পথিকের বুক পুড়ছে, সে থমকে গেছে তোমাকে নিয়ে সাজানো দুনিয়াতে। আমার আবার দেখা হোক, সুইজারল্যান্ডের মাটিতে আবারও আমাদের মধুর চন্দ্রিমা হোক। প্রিয় ঐশী। মে মাসের প্রথম সন্ধ্যা, চারিদিকে প্রকৃতির তাণ্ডবে অন্ধকার বিরাজ করছে। কারেন্ট নেই বলে জেনারেটর ব্যবহার করা হচ্ছে রুদ্রদের বাড়িতে। টটিনি পড়ার ফাঁকে একবার মোবাইল চেক করে নিল, রুদ্র কোনো মেসেজ দিল কিনা সেটা সে পড়ার ফাঁকে বারবার চেক করছে। কিন্তু সে জানে রুদ্র কল করবে না এখন, পাক্কা পড়া শেষ হওয়ার পরই করবে। টটিনিকে বলে কয়ে পড়তে বসানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েও বেচারির শান্তি নেই। পড়তে হবে মানে পড়তে হবেই, না হলে রুদ্র প্রাইভেটের পথ ধরবে, যেটা টটিনি একদমই চায় না। রূপান্তর পাবলিকে পড়বার সুবাদে পড়াশোনা নিয়েই আপাতত ব্যস্ত। এদিকে মিনাস মেডিকেল স্টুডেন্ট, সেজন্য বেচারার তো আরও দম ফেলার সময় নেই। ছুটি পেলে 3 জন ট্যুর দেবে না হয়, সেরকমই পরিকল্পনা তাদের। টটিনি যখন পড়ার পাঠ চুকিয়ে ফোন হাতে বসলো তখন রাত 9টা। তখনও কারেন্ট আসেনি। বৃষ্টি কমলেও হাওয়া দিচ্ছে তীব্র বেগে। মোবাইল হাতে নিয়ে সে নিচে নামলো। খাবার টেবিলে ঐশানী সব গুছিয়ে রাখছেন, একটু পরই হয়তো সবাইকে খেতে ডাকতেন। টটিনি চেয়ার টেনে বসলো। ঐশানী চিন্তিত স্বরে বললেন, তোকে তো খাওয়ার জন্য সবসময় ডেকে আনতে হয়, আজ হঠাৎ নিচ থেকে চলে এসেছিস যে? টটিনি গোমরা মুখে বলল, এখন কি চলে যাব? তোমার ডাকার অপেক্ষা করব? ঐশানী চোখ দিয়ে শাসালেন। বড্ড বেশি কথা ফুটেছে, চুপচাপ খেয়ে ওঠ। টটিনি প্লেটে খাবার নিয়ে সবার আগেই খেতে বসে গেল। খেয়ে দিয়ে নিজের রুমে চলে গেল আবারও। তার খাওয়ার পরপরই সবাই খেতে বসলো। টটিনি যখন কলের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল, তখনই তার মোবাইল ফোনে বিকট শব্দে বেজে উঠল। রিসিভ করে সে কানে ধরে রীতিমতো চিৎকার করল, আপনার এখন কল দেওয়ার সময় হলো? আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলেন আপনি। এতক্ষণ কল দিলেন না যে? যেই না ঘুমিয়ে পড়লাম অমনি আপনার কল দেওয়ার জন্য হাত নিষ্পিস করলো না? রুদ্র গম্ভীর স্বরে বলল। তাহলে রেখে দেই। টটিনি ফুসফুস করল, আপনার এত বড় স্পর্ধা, আপনি কল রেখে দিতে বলেন? নতুন কেউ জুটিয়ে নিয়েছেন নাকি আমি চলে আসার পরপরই? রুদ্র রেগে বলল। নতুন কেউ জুটালে নিশ্চয়ই তোমাকে কল দিয়ে ডিস্টার্ব করতাম না। টটিনি দমে গেল। ঠিক আছে, সরি। কি বলবেন বলুন। কি বলবো মানে? তোমার সাথে কি আমার বলা বলি সম্পর্ক? তাহলে কিসের সম্পর্ক? তুমি জানো না কিসের? না তো জানি না, আপনি জানিয়ে দিন না রুদ্র ভাই। একদম ভাই বলবে না, আমি তোমার মায়ের পেটের ভাই হই না। টটিনি ভরকে গেল। আমি তো স্বভাবতই ভাই ডেকে ফেলেছি। সেটাও বলবে না, স্বভাব চেঞ্জ করো। টটিনি চিন্তিত স্বরে বলল। আপনার মুড এত হট কেন? আমার উপর কেন চেঁচাচ্ছেন? কি করেছি আমি? রুদ্র জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল। আমার তোমাকে চাই ঐশী, এখনই এই মুহূর্তে। দিতে পারবে তোমাকে এখন? টটিনি হতভম্ব হয়ে কিছু সেকেন্ড চুপ থাকলো, তারপর বলল, তো নিয়ে যান আবার।
আমি তো এক পায়ে রাজি। রুদ্র অসহায় কণ্ঠে শুধালো। আমি এইবার আসলে আর তোমাকে ছাড়া কোথাও যাব না ঐশী। যেখানেই যাব তুমি সঙ্গে যাবে। তোমাকে ছাড়া প্রতিটা দিন মৃত্যু সম যন্ত্রণা দেয়। তুমি আমার বুকে লেপ্টে না থাকলে আমার দিন শুভ হয় না। টটিনি আবেগী কণ্ঠে বলল। আপনিও না, দিলেন তো মনটা নষ্ট করে। এবার আমি ঘুমাবো কি করে? রুদ্র আবদার করল। আজ সারা রাত কথা বলি প্লিজ। টটিনি হাসল। আমার সবকিছু আপনার কাছে গিয়েই থামে। আপনি আবদার করেছেন, তা পূরণ করা অবশ্যই কর্তব্য। টটিনি ও রুদ্রের বকবকানি চলতে থাকলো। এদিকে রূপান্তর একের পর এক কল করছে মিনহাসকে। বেচারা মিনহাস তখন ফোন সাইলেন্ট রেখে পড়াশোনা করছে। ডক্টর হওয়া তো সহজ নয়, সবসময়ই পড়াশোনার উপর থাকতে হয়। রূপান্তর একসময় ক্লান্ত হয়ে কল করা বন্ধ করে দিল। তীব্র অভিমানে ফুপিয়ে উঠতে লাগলো বারবার। তার কেন যেন মনে হচ্ছে মিনহাস অন্য কারো প্রতি ঝুঁকে গেছে, সেজন্য তাকে আগের মতো পাত্তা দিচ্ছে না। এমন যদি হয় তো সে মিনহাসকে খুন করতে দুবার ভাববে না। তার হাজবেন্ড হয়ে কিনা অন্য মেয়ের সাথে টাঙ্কি মারবে, কত বড় সাহস! রূপান্তর রেগে মেগে মেসেজে টাইপ করলো। কিরে চৌধুরীর পোলা, তোর এত ভাব কিসের? কোন মাইয়ার পেছনে ঘুরোস? আমারে খেলনা পাইছস? মিনহাস মেসেজটা সিন করলো রাত 11টার পর। তখন রূপান্তর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এতগুলো কল ও এই মেসেজ থেকে সে বিস্ময়ে কথা বলতে ভুলে গেল। রূপান্তর এই প্রথম এমন করেছে, না হলে এতদিন ফর্মালিটির মতোই তাদের কথাবার্তা হতো, যেরকম একটা বন্ধুর সাথে হয়। আজ রূপান্তর কিসের একটা অদৃশ্য দেয়াল যেন ভেঙে দিল। মিনহাজের নিজেকে এবার সত্যিকারের স্বামী মনে হলো তার একজন মানুষ রয়েছে যার সাথে তীব্র ব্যস্ততার মাঝেও সময় বের করে কথা বলা উচিত। সে একটানা কল দিতে শুরু করলো, তারপর মেসেজ করলো। সরি গো, ভুল হবে না আর। আমি এখন থেকে তোমার সময় দেবো, প্রমিস। আজকের মতন ক্ষমা করে দিয়ে দাও। আজকের মতন ক্ষমা করে দাও রূপ। ফোনের শব্দে রূপান্তরের ঘুম ছুটে গেছে। সে কল রিসিভ করে রেগে বলল। ক্যাডা তুই? এত কল দিচ্ছিস কেন? মাইয়া গো, মোবাইলে রাতে কল দেওয়া কোন ধরনের ম্যানাজ? মিনহাজ শব্দ করে হাসলো। আমি তো অন্য মেয়েকে কল দেইনি, নিজের বউকেই কল দিয়েছি, যেটা প্রত্যেক স্বামীর কর্তব্য ও অধিকার। রূপান্তর স্ক্রিনে চোখ বুলিয়ে নিল। তুই এত রাতে কল দিচ্ছিস কেন? তোর কি বউ অন্য ব্যাটার লাগে পালাই গেছে নাকি? মিনহাজ এবারও হাসলো। তুমি সিলেটি ভাষা শিখে যাচ্ছ ধীরে ধীরে রূপ। রূপান্তর দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিল। ওই চৌধুরী! মিনহাজ থমকালো। আবার ডাকো তো। রূপান্তর রেগে মেগে বলল। ওই চৌধুরী! মিনহাজ হেসে বলল। এই ডাকটা এত মনে ধরেছে, তুমি আমাকে এই নামেই ডাকবে কেমন? রূপান্তর ফুসফুস করলো। মজা হচ্ছে? আমি কি তোর লগে মজা করতেছি? আমি রেগে আছি, বুঝতে পারছিস না? কি করলে রাগ কমবে? তুই এমন কেন? আমি তোর কেউ হই না। যেহেতু কেউ হই না তো তুই করে ডাকবি। বন্ধু ছাড়া আমি তোর কিচ্ছু হই না। বউ হও তো, চৌধুরীর বউ তুমি। একদম আবেগ দেখাতে আসবি না। আমি যে কলের পর কল দিলাম তখন তোর আবেগ কই ছিল? সরি বউ, ফোন সাইলেন্ট ছিল। চৌধুরীর বউকে 101 বার সরি। রূপান্তর একটু করল। এভাবে ডাকবি না খবরদার। আমি তোর কেউ হই না। তুমি তো আমার সব রূপান্তর। আর ভুল হবে না তো? প্রথমবারের মতন ক্ষমা করে দাও। রূপান্তর আবেগী কণ্ঠে বলল। একদম ক্ষমা চাইবি না। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। কেন? তুমি বরং ক্ষমা না চেয়ে তার পরিবর্তে আমাকে ভালোবাসো। দায় মিটিয়ে নাও নিজ থেকে। তাই হবে বেগম। তারপর সব নিশ্চুপ। মিনহাজ ডাকল। রূপ। রূপান্তর বলল। তুমি কার বউ বলো তো? চৌধুরীর। তুমি এত আবেগী কবে থেকে হলে রূপ? আমি একবার হয়ে হজম করতে পারছি না তো। আমি অবাক হয়ে হজম করতে পারছি না তো। বদহজম হতে পারে। রূপান্তর এবার হাসল। এখন তো এমন বলবেই, পটে গেছি না? মিনহাজ হেসে বলল। তুমি পটবে কেন? তুমি তো পটনি। আমি তোমাকে পটানোর কোনো চেষ্টাই করিনি। যেখানে তুমি আমার, সেখানে তোমাকে পটাতে হবে কেন? তুমি তো আমারই রূপান্তর, চৌধুরী বেগম তুমি। রূপান্তর বিস্মিত হলো। তুমি এত রোমান্টিক কেমনে? আমি তো তোমাকে হাবাগোবা মজনু ভাবতাম। সবাই ডাক্তারি পড়ার সাইড এফেক্ট, তাই না? মিনহাজ হাসল। প্রতিটি পুরুষই তার একান্ত মানুষের কাছে অন্যরকম হয় আমার বেগম।